আসসালামু আলাইকুম। তাজমহল গল্পের পরবর্তী অংশ। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। শায়না একটু একটু করে আইএলটিএস প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারা ভাব দেখা যায়নি। সে সিরিয়াস ছিল। তার কেন যেন মনে হচ্ছিল দেরি করলে আইএলটিএস প্রস্তুতিটা নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। মেন্টর হিসেবে তাজদার সিদ্দিকী বেশ অবদান রাখছে। শায়নাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে। তার বিশ্বাস মমতাজ ভালো করবে। রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিকী এতে অবশ্য খুশি নেই। ওনারা চান শায়না তাদের সাথে থাকুক, কয়েকটা বছর যাক, তারপর না হয় যাবে। শায়নার হলে তিতলি বলেছে ও আইএলটিএস দিচ্ছে, মানে এই নয় যে চলে যাচ্ছে। শায়না তেমন কিছু বলেনি, কোনো আশ্বাস দেয়নি, হতাশজনকও কিছু বলেনি। তাজদা সিদ্দিকী বিজেআইটি সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালটেন্ট হিসেবে সেখানে থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, শায়নাকে গাইড করে। সে আসার আগেই শায়না রান্নাবান্নার কাজবাজ সেরে ফেলার চেষ্টা করে, নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি। শায়না এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করাও। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। শায়নার খুব লজ্জা লাগে। তারা তাদের ছেলেকে তো কিছু বলে না। ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা শায়নাকেই করতে হয়। তিতলি সাহায্য করে মাঝে মধ্যে। তাসনুভা রান্নাঘরেই আসে না। যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে। ওটা নিয়ে এখন বেশ ব্যস্ত। টিম নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলেছে তখন তাই হোক। তাসনুভা এতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার, এমন কোনো কাজ করা না যাতে তার কাজে বাধা আসে। খুব সতর্কতা অবলম্বনে করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে। তাজউদ্দিন সিদ্দিকী বারবারই ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেন। এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। তিতলি ওনার আদরের। উনি বলেন, আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিছু করতে হবে না। কেউ রানীর হালে রাখবে বললে বিয়ে দিয়ে দেবে। তিতলির ওপর কোনো প্রেশার নেই, জীবন নিয়ে বিস্তর ভাবনা নেই। বিয়ে করে সে সংসারী হবে। তৌসিফও আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে, ক্যারিয়ারে মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো। কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে। রোবটিক জীবনযাপন তার পছন্দ নয়। শায়নাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। শায়নাকে নায়র দেওয়ার কথা বলেছিলেন শাহিদা বেগম। তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে, আইএলটিএসটা দিক আগে, তারপর যা করার করবে। দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল শায়না। স্টুডেন্টরা পড়তে আসে আসরের নামাজের পরপর। শায়নার যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। সে চোখ খোলা মাত্রই দেখল সবাই ভালো ছেলেদের মতো পড়ছে। শায়না অবাক। সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা আজ এত ভালো কি করে। পরক্ষণেই তার ভুলটা ভাঙল। একটু দূরে রানিং চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে থাকা তাজদার সিদ্দিকীকে দেখে অজান্তেই তার ঠোঁটের কোণায় হাসির রেখা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছি। তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো শায়নার দিকে। শায়না ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল। শায়না কিছুক্ষণ পর
বাম চোখটা ধীরে ধীরে খুলল, ডান চোখটা বন্ধ রেখে। ধরা পড়ে গেলে সাথে সাথে। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রেখে হাসল। বোধ হয় শায়নার এত লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। ধুর! তাজদার চেয়ার ছেড়ে দাঁড়ালো, সবার খাতা দেখলো, পড়া দাগিয়ে দিল। ওরা সবাই চলে যেতেই তাজদার শায়নার পাশে এসে বসলো। শায়না আর চোখে তাকে দেখলো। তাজদার তাকে ডাকলো না, শুধু বসে রইল। শায়না তার মুখটা দেখার চেষ্টা করলো, মায়া লাগলো। নিশ্চয় এখনো কিছু খায়নি। আহারে বেচারা, নিজের ঘর অথচ নিজে রান্নাঘর থেকে এনে খেতে পারে না। কি অসহায় পুরুষ মানুষ! শায়নার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুল। তাজদার তার দিকে তাকালো। শায়না বলল, কখন এসেছেন? তাজদার বলল, অনেক আগে। কত আগে? যত আগে এলে খিদে লাগে। যেটা ভেবেছে ঠিক সেটাই। শায়না আবারও খোঁচালো। দুপুরে খাওয়া হয়নি? খেয়েছি, সেগুলো পেটে থাকার কথা না। তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে। তিতলি নেই। আপনি একবারও ডেকেছেন? আন্দাজে বলছেন না। তাজদার মাথার পেছনে চুলে হাত বুলাতে বুলাতে বলল, তিতলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তিতলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকলে বোনরা ভাইয়ের সেবা করে না। তিতলি তার ব্যতিক্রম হবে কেন? শায়না ঠোঁটের কোণা হাসির রেখা টেনে বলল, তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই শায়না বেরিয়ে যাচ্ছিল। তাজদার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে এত হাসি পেল শায়নার। হায় হায়, এটা কোন তাজদার সিদ্দিকী? তিতলি নাস্তা নিয়ে এলো, ঘরে ঢুকে বলল, কফিটাও নিয়ে আসি ভাইয়া। শায়নার নাকি হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ালো। তিতলি ট্রে রেখে চলে যাচ্ছিল। তক্ষুনি তাজদার জানতে চাইল, শায়নাকে বলবে জরুরি কথা বলার জন্য ডাকছি, কষ্ট করে হলেও যেন আসে। শায়না তার কফিটা নিয়ে এলো, টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখলো, চোখ বুজে রাখলো। ঘন ঘন শ্বাস পড়ছে, হাত পা কেমন অবশ অবশ লাগছে, কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে, পেট গুলিয়ে বুকের কাছে কি যেন দলা পাকিয়ে আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, ধীরে ধীরে ডাকলো, শায়না। শায়না ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকলো, মমতাজ। সে এবার দাঁড়িয়ে পড়ল। শায়নার পেছনে এসে দাঁড়াতেই শায়না হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপ্টে দিল। তাজদার হকচকিয়ে গেল। শায়না গায়ের ভার ছেড়ে দিয়েছে। তাজদারের আপাদমস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌসিফ। ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাউ করেনি, কারণ তাজদার চায়নি। ডাক্তার সর্বপ্রথম খুশির সংবাদটা তাজদারকে দিল। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টাই পাচ্ছিল কেন যেন। সে অবশ্যই খুশি হয়েছে এতে, কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন রাখতে। ডাক্তার চলে যেতেই তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে শায়নার মুখের দিকে চেয়ে রইল। সত্যিটা কাউকে জানতে দেওয়া যাবে না, কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠছে, সেটা শায়না বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে, বুঝতে দেওয়া যাবে না। শায়নাকে সে শর্ত দিয়েছিল, বেবি নয়তো লন্ডন যাত্রা। তাকে কিছু একটা করতে হবে। শায়না না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই তাই করবে। শায়নার পাসপোর্ট চলে এসেছে তাজদারের হাতে। আইএলটিএস রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। শায়না কত 2-2.5 মাস ধরে ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কনফিডেন্স পাচ্ছে না। স্পিকিংয়ে সে দুর্বল। বুঝতে পারলেও বলাটা তার জন্য সহজ হচ্ছে না। তৌসিফ তাকে বলেছে অতিরিক্ত চিন্তা না করতে, তবুও চিন্তা হচ্ছে। তাজদার সিদ্দিকীও তাকে বলেছে মনে সাহস রাখতে। আর 2 মাস সময় আছে তাজদারের হাতে। এরই মধ্যে লন্ডন ব্যাক করতে হবে। ঝিমলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাড়ির সবাই ওখানে চলে গেছে। বাড়িতে শায়না একা। তাসনুভা রাতে আসবে। শায়নার
সাথে টুকটাক কথা বলে, তাও প্রয়োজনে। তাজদার বাড়ি আসছে বলেছে ফোনে, কিন্তু এখনো আসার নামগন্ধ নেই তার। শায়না রান্নাঘরের কাজ শেষ করে আরেকটু বই খুলল। ইংরাজি নিয়ে তার অনেক ভয় ছিল। এই পরীক্ষা দেওয়ার সাহসটা তাকে তাজদার সিদ্দিকীই জুগিয়েছে, নইলে মনে হয় না সে কোনো দিন এত সাহস দেখিয়ে আইএলটিএস দেওয়ার নাম নিতে পারত। এই সাবজেক্টটাকে সে আগে কত ভয় পেত, এখন বেশ মজাই লাগছে। এজন্যই স্যারেরা বলতেন ইংলিশের মজা যে বুঝতে পেরেছে ওটাই তার প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। শায়নাকে বলা হয়েছিল আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে, সে তাই করছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, আবার নিজেই উত্তর দিচ্ছিল। টানা 2 মিনিট কথা বলতে পেরে সে খুশিতে লাফিয়ে উঠল। গলায় ওড়না ঝুলিয়ে ঘুরতে ঘুরতে বলল, ইয়ে পেরেছি। তারপর তাজদারের মতো গম্ভীর গলায় বলল, শায়না মুমতাজ, নো হাঙ্কি পাঙ্কি, প্র্যাকটিস এগেইন। বলেই চোখে মুখে তাজদারের একটা ভাব এনে মোটা গলায় বলল, ইউ নো শায়না মুমতাজ, ইংলিশ ইজ জাস্ট এ ওয়ে টু কমিউনিকেশন, সো ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট। বাংলা শেষে বলা শেষে শায়না আয়নায় তাকিয়ে মুখ মোচড় দিয়ে বলল, ভ্যা। তাজদার দরজার কাছে এসে দাঁড়িয়ে তার কাণ্ডকারখানা দেখে হতভম্ব হয়ে গেছে। শায়না মুমতাজ কোনোদিন এই রূপে তার সামনে আসেনি। তার সামনে যেন একটা আলাদা খোলস পড়ে থাকে। সে অনেকক্ষণ আড়ালে দাঁড়িয়ে চুপচাপ শায়নাকে দেখল। শায়না ভোকাবুলারি মুখস্থ করতে করতে ঠোঁটে লিপস্টিক দিল, কপালে কয়েকটা চুল নামিয়ে তা আঙুলে পেঁচিয়ে কোঁকড়া করে দিল। তারপর নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, ওড়না কাঁধে ঝুলিয়ে দেখল, গলায় ঝুলিয়ে দেখল, মাথায় ঘোমটা দিয়ে দেখল, লাজুক হাসল, আবারও মুখ মুচড় দিল, জিহ্বা বের করে দেখালো। কিছুক্ষণ পর আবার চোখে কাজল দিল, হাতে চুড়ি পরল, চুড়িগুলোর নড়াচড়া করলো হাতে পরার পর, সামনে চুল ফেরালো, কানের পাশে কয়েকটা ফুল গুজলো। তাজদারের কাছে সবটা অবিশ্বাস্য লাগছে। শায়না মুমতাজ তাকে নিজের স্বরূপটা দেখায় না কেন? সে হুট করে এসে পড়েছে এমনভাবে, ঘরে ঢুকে এলো দরজা ঠেলে। শায়নার সাথে সাথে ফুল সরিয়ে ফেললো, ওড়না দিয়ে ঠোঁট মুছে ফেললো হালকা করে। চুড়ি খুলতে বলল, ভাবির অবস্থা এখন কেমন? তাজদার তাকে পিঠ করে দাঁড়িয়ে ঘড়ি খুলতে বলল, তেমন ভালো না। শায়না একটু চিন্তিত হলো, বলল, কফি আনবো? আমি করে নেব। কেন? আমি করে আনছি। দুধের বোতল বের করে রেখেছি কিনা মনেও পড়ছে না। সে বেরিয়ে গেল। কফিটা নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হলো। তখন তাজদার ওয়াশরুমের ভেতর, মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে সে আয়নার দিকে তাকালো। অপরাধীর মতো দেখাচ্ছে তাকে। এটুকু অপরাধ তাকে করতেই হতো। শায়না কফিটা রেখে বিছানার ওপর থাকা রিপোর্টটা হাতে নিল। তার রিপোর্ট ওই দিন চেক আপ করিয়ে এসেছিল। রিপোর্ট আজ নিয়ে এসেছে তাজদার। শায়না রিপোর্টটা বের করে দেখল, হরমোনাল ইমব্যালেন্স, পলিসিস্ট ওভারিয়ান সিন্ড্রোম, পেট ব্যথা, মাসিক অনিয়মই এসবের লক্ষণ। ছোট থেকে অপুষ্টিতে ভুগেছিল সে। বয়ঃসন্ধি তার জীবনে অনেকটা দেরিতেই এসেছিল। তার পিরিয়ড হয়েছে অনেক দেরিতেই। অনেকে তো বলেছিল কোনোদিন হবেই না, বেটা ছেলেদের মতো হবে সে। যদিও পরে হয়েছে, কিন্তু তখন থেকেই তার পিরিয়ড অনিয়মিত। মা তো সারাক্ষণ ভয়ে থাকতো বাচ্চা কাচ্চা হবে না এই নিয়ে। এখনও সেই ভয়টাই পায় উনি। শায়না কখনো এইসব নিয়ে এতটা ভাবত না, কিন্তু আজ চোখটা কেমন ঝাপসা হয়ে উঠল তার। তাজদার সিদ্দিকীর কাছে এই বিষয়টা বিরক্তির হয়ে উঠবে না তো? তাজদার ওয়াশরুম থেকে বের হয়েছে খেয়াল হতেই সে চোখের জল আড়াল করে নিল। তাজদার তার হাত থেকে রিপোর্টটা নিয়ে নিল, বলল, পড়াই।
ফোকাস করা দরকার। শায়না চুপ করে রইল। তাজদার মাথাটা মুছতে লাগলো। শায়না তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, রিপোর্টে কি লেখা স্পষ্ট বুঝতে পারছি না, যদি আপনি একটু বলতেন। সে মমতাজের মুখে সবটা শুনতে চায়। এই বাচ্চা হবে না এই সব সরি সে তাজদারের মুখে সবটা শুনতে চায়। এই বাচ্চা হবে না এইসব নিয়ে সে কিভাবে, তার মতামত কি? কারণ উনি নিজেকেই তো বিয়ের শুরু থেকে বাচ্চা বাচ্চা করছিল। তাজদার স্পষ্টভাবে বলল, তোমার হরমোনাল প্রোফাইল পরীক্ষা করা হয়েছে, অনিয়ম দেখা গেছে, গর্ভধারণ সম্ভব নয় বলেছে। মানে সবাই যা ভাবছে তা ভুল। ক্রিটিক্যাল কমপ্লেইনগুলো তো মিলে যাচ্ছে, তাই না? রিপোর্ট বলছে তোমার গর্ভাশয় স্বাভাবিক আকারের, ওভারি সামান্য স্টিক। মানে তোমার ধারণের সম্ভাবনা কম, আর হালকা গ্যাস্ট্রিক এর সমস্যা আছে, কোনো গুরুতর সমস্যা নেই। আমি এসব নিয়ে ভাবতে চাই না। বাড়ির কাউকে যদি কিছু বলতে হয় আমি বলবো। শায়না ঢোক গিলে বলল, কিন্তু বড় আম্মু বলেছে। বলবেই, সবাই সেটাই ভেবেছে। সম্ভাবনা কম বলেছে, একেবারে হবে না সেটা তো বলেনি। এইসব নিয়ে এত মাথা ব্যথার কি আছে? ইউকে গিয়ে ট্রিটমেন্ট করাবো, আর একটা মাস সময় মাঝখানে। এখন ফোকাস অন্যদিকে চলে গেলে সমস্যা। শায়না চুপ করে রইল। প্রেগনেন্সি কিট আনতে বলেছিল সে, এখন জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে। তাজদারের ফোনে কল এলো। সে ফোনটা রিসিভ করে কানে তুলে বলল, হ্যাঁ বল। তৌসিফ ওপাশ থেকে বলল, আরেকটা সিদ্দিক সাহেব এসেছে। আলহামদুলিল্লাহ, সুস্থ আছে দুজনেই? হ্যাঁ আছে। তুমি কাল সকালে এসো। শায়নার রিপোর্ট এসেছে কিনা জিজ্ঞেস করেছে বড় আম্মা। হ্যাঁ এসেছে, বাড়িতে আসুক বলবো সবাইকে। ফোন রাখার পর শায়নার দিকে তাকালো সে, বলল, ছেলে হয়েছে। শায়না আলতো করে হাসলো, ভাবি আর বাচ্চা সুস্থ আছে? তাজদারের কথার ধরন দেখে শায়না চুপচাপ রইল। তাজদার কফিটা শেষ করতে করতে তার দিকে তাকালো এক পলক। শায়নার মুখটা কালো হয়ে গেছে। তাজদার চোখ সরিয়ে নিল দ্রুত। এত অস্থির লাগছে কেন? তাজদার চোখ সরিয়ে নিল দ্রুত। এত অস্থির লাগছে কেন? সে কফিটা শেষ করে দ্রুত বেরিয়ে গেল। শায়না সেটা খেয়াল করলো। বাচ্চা আসবে না এটা শোনার পর তাজদার সিদ্দিকীর আচরণে পরিবর্তন এসেছে। আগের মতো মজা করছে না। নইলে বাইরে থেকে এসে শায়নার গালে আর অথবা কোমরে একটা চিমটি মাস্ট। শায়নার দম বন্ধ লাগছে, চোখ ঝাপসা হচ্ছে। এমন না যে তাজদার সিদ্দিকীর অ্যাট্রাকশন পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু সারা জীবন এমন একটা মানুষের সাথে সে কি করে কাটাবে যে বাচ্চা হবে না শুনে সাথে সাথে আচরণ পাল্টে ফেলেছে। শায়না দরজাটা বন্ধ করে কেঁদে দিল। তার কান্নাগুলো চার দেয়াল ছাড়া কারোর দেখার অধিকার নেই। তারপর আবারও সে পড়ায় ডুব দিল। ইউকেতে নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট আছে। নিজের ভাবনায় সে নিজেই আশ্চর্য হলো পরে। তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য রাতারাতি পাল্টে গেল। এখন মনে হচ্ছে মা হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। আর হতে না পারলে যত্নবান তাজদার সিদ্দিকীকে আর পাওয়া যাবে না। ভাবতে ভাবতে তার চোখ আবারও ভিজে উঠল। তাজদার ঘরে ঢুকে পড়ল, বলল, মমতাজ ছাদে চলো। শায়না দ্রুত চোখ মুছে নিল। তাজদার তাকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল ছাদে। রাতের আকাশটা স্বচ্ছ, দূর থেকে নেড়ি কুকুরের ডাক ভেসে আসছে। শায়না এত সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপাচ্ছে। খুব কষ্ট সিঁড়ি বেয়ে ছাদে ওঠা। তাজদার তাকে আচমকা পাজাকোলা করে তুলে নিল। শায়না তার গলা জড়িয়ে ধরে তার
মুখের দিকে তাকালো। তাজদার উঠতে উঠতে বলল, পাস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স। শায়না কথাটা শুনে আলতোভাবে হাসার চেষ্টা করলো। হঠাৎ তাজদারকে প্রশ্ন করলো, আপনার কি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে? তাজদার তার মুখের দিকে তাকালো না, অন্য দিক চোখের দিকে তাকিয়ে কথা বলে। শায়না না তাকালে শায়নাকে জোর করে তাকাতে বাধ্য করে। আজ তার আচরণ এত অস্বাভাবিক। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। সত্যি করেন না? যা নিয়ে করি তা প্রকাশ করি না। আপনি নিজের অজান্তেই তা প্রকাশ করে দেন। তাজদার এতক্ষণ পর তার মুখের দিকে তাকালো। ছাদে এসে পড়ায় শায়না তার কোল থেকে নেমে গেল। চাহনিটা বেশিক্ষণ স্থির হতে পারল না। ছাদে তারা অনেকক্ষণ ছিল। পাশাপাশি দাঁড়িয়ে আকাশের চাঁদ তারাগুলো দেখল। পাশাপাশি দাঁড়িয়েও চাঁদের মতো নিজেদের নিঃসঙ্গ মনে হলো। শায়না কেমন আনমনা হয়ে দাঁড়িয়েছিল। চুপ করে তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। শায়না কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ে আর কান আর গলার আশেপাশে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি এই শায়না মমতাজকে চাই না। শায়না শাড়ি আঁকড়ে ধরল দুহাতে। তাজদার তার পেছন থেকে সরে গিয়ে রেলিংয়ে দুহাত ভরে দাঁড়িয়ে রইল। শায়না তার দিকে চেয়ে রইল। এই শায়না মমতাজকে চায় না মানে? আর এক মুহূর্ত সে দাঁড়ালো না। এত সত্যি একটা কথা এভাবে বলে দিতে পারল? 2-3 দিন পর ঝিমলিকে নিয়ে আসা হয়েছে। বাড়িতে উৎসব উৎসব আমেজ। মেহমান আসছে একের পর এক। শাহিদা বেগম এসে শায়নার হাত ধরে বললেন, শানু, ডাক্তার দেখাসনি? শায়না বলল, ডাক্তার বলেছে কোনোদিন মা হতে পারবো না। আমাকে জ্বালিও না তো আম্মা। মেহমান সামলাতে গিয়ে সবাই নাস্তানাবুদ। তাজদার অসম্ভব বিরক্ত। শায়না একবার ঘরে আসতেই সে দরজা বন্ধ করে দিয়ে শায়নাকে বলল, কি সমস্যা শায়না? পড়ার টেবিল ছেড়ে এইসব কি? শায়না বলল, আমাকে নিয়ে যাবেন সাথে করে? তো ওই দিন ছাদে যে বললেন আমাকে চান না। তাজদার বিরক্ত হয়ে বলল, তোমার সাথে কোনো কথাই বলবো না আমি। যাও, ঝিগিরি করো, যাও। শায়না যাওয়ার সময় বলল, আপনাকে একটা সত্যি কথা বলবো কি? আপনাকে ডার্ক ব্লু রঙের শার্টে খুব মানায়। তাজদারের কুঞ্চিত কপাল মসৃণ হয়ে এলো। সে ঝট করে শায়নার হাত ধরে ফেলে বলল, দ্যাট মিন্স আমাকে অন্য শার্টে ভালো লাগে না? আপনাকে সব শার্টেই ভালো মানায়। তাজদার তার হাত ছেড়ে দিল। শায়না বেরোনোর সময় দেখল তাজদার সিদ্দিকী আয়নায় নিজেকে দেখছে। শায়না আলতো হেসে বেরিয়ে গেল। রান্নাঘরে যেতেই মনে হলো ভাতের মারটা কেমন গন্ধ ঠেকছে তার। আইএলটিএস পরীক্ষার আগের দিনই শায়নার ভীষণ জ্বর এলো। জ্বর নিয়ে সে পরীক্ষা দিয়েছে। কতটা ভালো করেছে নিজেও জানে না, কিন্তু খুব ডিপ্রেশনে ছিল সে। তাজদার তাকে ভরসা জুগিয়েছে, সান্ত্বনা দিয়েছে, ভালো কিছুই হবে। শায়নার বোনের বাড়িতে দাওয়াত দিয়েছে তাদের। তাজদার যেতে পারবে না বলে দিয়েছে। সে শায়নাকে কোথাও যেতে দিতে চাইছে না। এটা নিয়ে শায়নাদের বাড়িতে বেশ গন্ডগোল লেগে গেছে। শায়নার বড় বোন বলেছে, তোমাদের ছোট জামাইকে জীবনেও আর দাওয়াত দেব না আম্মা, দেখে নিও। কোনো যোগাযোগও রাখবো না। এত হ্যাডামওয়ালা মানুষের দরকার নেই আমাদের। শাহিদা বেগম শায়নাকে সবটা বলল। শায়না অসুস্থ ছিল, তাই শান্তভাবে বলল, তুই তো জানিস উনি কেমন। আমি এখানে কি করব বল? আমাকে বলেছে আমি হুট করে গিয়ে একদিন ঘুরে আসবো, দাওয়াত লাগবে না। আপা খেপে গিয়ে বলল, দরকার নেই আসার। তোর বড়লোক জামাই না এলেও চলবে, তুইও আসিস না। শায়নার আইএলটিএস স্কোর সন্তোষজনক আসেনি, তবে এইটুকুই যথেষ্ট ছিল স্পাইট ভিসার জন্য। তাজদার সকাল থেকে তাকে ব্যঙ্গ করে যাচ্ছে। এটা কোনো স্কোর হলো? তোমাকে গাইড করায় আমি রীতিমতো অপমানিত বোধ করছি। ভালো স্কোর আনতে পারলে আমার নাম হতো। এখন এত বদনাম নিয়ে আমি ঘুরবো কি করে? বরকে
সময় না দিয়ে এত পড়াশোনা করে কী লাভ হলো? শায়না চুপ করে দেখে যাচ্ছে। ইচ্ছে করে তাকে রাগাতে চাইছে। এই স্কোর তার জন্য অনেক বেশি, অনেক অনেক বেশি। তাজদার বকবক করছিল ঘরময় পায়চারি করে করে। সে ভীষণ হতাশ হয়েছে। স্টুডেন্ট বউ বলে বেঁচে গিয়েছে। অন্য কেউ হলে আজ মায়ের একটাও মাটিতে পড়তো না। শায়নার বাবা মিষ্টি পাঠিয়েছে বাড়িতে। শায়না দুটো মিষ্টি প্লেটে তুলে নিয়ে ঘরে এলো। তাজদারকে বলল, নিন মিষ্টি খান, আব্বা পাঠিয়েছে। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। প্লেটে থাকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি? শায়না আলতো হেসে বলল, পাস করেছি না। সে মিষ্টি কেটে তাজদারের দিকে বাড়িয়ে দিল। তাজদার চামচটা তার দিকে ঠেলে দিল। শায়না মিষ্টিটুকু খেয়ে নিল কপাল কুঁচকে। তাজদার বলল, মিষ্টিমুখ তোমার করা জরুরি কেন? কারণ খুশিটা তোমার বেশি। শায়না একটু মন খারাপ করে বলল, আপনার তো জানা উচিত যে আমি ইংরাজিতে এতটাও ভালো না। এত স্কোর পেয়েছি, এটা আমার কাছে অনেক। তাজদার আর কোনো কথা বলল না। শায়না বলল, মিষ্টি খাবেন না? তাজদার মিষ্টি খেলো। শায়না জানতে চাইল, মজা? মিষ্টি যেমন হয়। শায়না মুখ মোচড় দিয়ে চলে গেল। তাজদারদের বাড়িতে তার বড় আপা মেজো আপা এসেছে। শায়নাকে যেতে বলেছে। শায়নাদের বাড়িতে তার বড় আপা মেজো আপা এসেছে। শায়নাকে যেতে বলেছে। শায়না তিতলিকে নিয়ে ওই বাড়িতে গেল বিকেলের দিকে। আফসার সাহেব মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, মাঝে মধ্যে তো আসতে পারিস রে মা। শায়না কিছু বলল না। কেন সে আসে না সেটা সবাই জানে। পুডিং খাওয়ার সময় শায়না বলল, আম্মা ডিমের গন্ধ লাগছে বেশি, এসেন্স দাও নাই? তিতলি খেতে খেতে বলল, কই তেমন গন্ধ লাগছে না। শায়না বলল, না লাগছে, তাহলে তুমি খাও সব। লুডুসেও ডিম দিয়েছিল শাহিদা বেগম। শায়না বলল, লুডুসেও ডিম দিয়ে ভরিয়ে দিয়েছ আম্মা? শাহিদা বেগম বলল, তোর হইছেটা কি বলতো? দাদিমা হেসে বলল, কাজ সারছে মনে হয়। বলেই তিনি ঠোঁট টিপে হাসলেন। শায়নার একটু রেগে তাকালো। শাহিদা বেগম চবর্গীয় শব্দ করে বললেন, আহা আম্মা, আপনি ওকে খোঁচায়েন না। শায়নার মন খারাপ দেখে বড় আপা মেজো আপা বলল, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়। এগুলো কোনো সমস্যা না। বিদেশে ভালো চিকিৎসা আছে। তাজ ভাই চিকিৎসা করাবে, চিন্তা করিস না। বড় দুলাভাই এসে বসলো তাদের সাথে। বসতে বসতে বলল, শানু পড়ালেখা তাহলে ছেড়েই দিচ্ছিস? শায়না চুপ। তিতলি মনে মনে বলল, আবার খোঁচা দিচ্ছে দেখো। বড় আপা বলল, ওখানে পড়ার সুযোগ হলে ভর্তি হয়ে যাস। শায়না খেতে লাগলো চুপচাপ। শাহিদা বেগম বলল, রাতে খেয়ে যাবি। শায়না তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো, বলল, থাকগে, ভাইয়াকে পরে বুঝিয়ে বলবে। শাহিদা বেগম রান্না করেছিলেন মাটির চুলায়। বেশি রান্না করতে হলে উনি মাটির চুলায় রান্না বসান, গ্যাসের চুলায় বড় পাতিল বসান না। শায়না মায়ের পাশে বসে বসে রান্না দেখল, কথাবার্তা বলল। শাহিদা বেগম সাহস দিলেন, বললেন, তাহাজ্জুদ পড়িস নিয়মিত, আল্লাহ ফিরাবেন না। এগুলো নিয়ে টেনশন করিস না শানু। জামাই কিছু বলেছে? শায়না দুপাশে মাথা নাড়ল। মায়ের সাথে গল্পগুজব করার সময় সে পেঁয়াজের বাটিটা সামনে থেকে সরিয়ে রাখল। কাঁচা পেঁয়াজের গন্ধটা অসহ্য লাগছে। ভাতের মাড় উঠতেই শায়না সেখান থেকে চলে গেল। মশলা কষার ঘ্রাণটাও নিতে পারছে না সে। শাহিদা বেগম তার আচরণ দেখে চিন্তিত হলেন। শায়না রাতে খেয়ে দেয়ে বাড়ি যাওয়ার সময় দেখল তাজদার উঠোনে দাঁড়িয়ে আনিসের সাথে কথাবার্তা বলছে। বাচ্চারা ছোটাছুটি করছে তাদের আশেপাশে। তাসনুভা ফোনের ছবি দেখতে দেখতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে একপাশে দাঁড়িয়ে। কাল তাকে 15টা ড্রেস পরে শ্যুট করতে হবে। তৌসিফ থাকবে ক্যামেরাম্যানের দায়িত্বে। শায়নাকে দেখে তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। শায়না তার পাশ কেটে বাড়িতে ঢুকে পড়ল তিতলিকে নিয়ে। ঘরে গিয়ে থ্রি পিসটা পাল্টে নিল। একটা কার্ড
সেট কোয়ার্ড সেট পরলো আরাম দেখে। চুলটা বেঁধে ঘরটা গোছগাছ করছিল। অমন সময় তাজদার ঘরে পা রাখলো, রকিং চেয়ারে বসলো আরাম করে। শাইনা প্রেসক্রিপশনগুলো ছবি তুলছিল ফোনে। ভাবি দেখাতে বলেছে। তাজদারের দিকে ফিরতেই দেখলো তার কাজ দেখছে চুপচাপ। সে জানতে চাইলো, কিছু বলবেন? তাজদার বলল, হ্যাঁ। কি? প্রেসক্রিপশনের ছবি যাকে পাঠাচ্ছ তাকে বলে দেবে তোমার ব্যাপারে ওদের চাইতে বেশি কনসার্ন আমি। শায়না বলল, তারা সেটা জানে, তাও দেখতে চেয়েছে। শায়না ছবি তুলে পাঠিয়ে দিল। তাজদার গম্ভীর মুখে গটগট পায়ে হেঁটে ঘর ছাড়ল। শায়না বলল, আশ্চর্য, কি হয়েছে আপনার? তাজদার জবাব দিল না। শায়নার তার পিছু পিছু কিছু দূর এসে হঠাৎ একটা চিৎকার দিয়ে বসে পড়ল পা ধরে। তাজদার হতভম্ব পায়ে হেঁটে এলো, সামনে বসে পড়ল। কি হয়েছে দেখি। শায়না তার মুখের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি। তাজদার রেগে তাকালো। শায়না বলল, যতটা পথ হেঁটে এসেছি ততটা পথ এবার আমাকে নিয়ে আসুন, দিয়ে আসুন। মানে? মানে কোলে তুলে ঘরে দিয়ে আসুন। পারবো না। তাহলে আমিও এভাবে পা ধরে বসে থাকবো, সবাইকে বলবো আপনি ধাক্কা দিয়েছেন। হোয়াট ননসেন্স মুমতাজ, আমি এরকমই, কোলে নিন। তাজদার তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, যখন নিতে চাই তখন তুমি উঠবে না, যখন নিতে বলবো তখনই নেবেন। আপনি পঙ্গু হয়ে গেলেও। মগের মুল্লুক। হ্যাঁ তাই, বেয়াদব। আপনি বেয়াদবের বর, সেটাই কাল হয়েছে, আরও হোক। শায়নাকে বিছানায় বসিয়ে দিল সে। শায়না বলল, একটা কথা স্পষ্ট করে বলে দেই, যদি কখনো মনে হয় আমাকে সহ্য হচ্ছে না, দয়া করে সত্যিটা বলে দেবেন, আমার খুব উপকার হবে। আমি আপনাকে ছেড়ে চলে যাব। এবার যান, দরজাটা টেনে দেবেন। তাজদার বেরিয়ে গেল দরজাটা আরো ভালো করে মেলে দিয়ে। শায়না চিৎকার করে বলল, টেনে দিন বলছি। পারবো না। সকালে ঝিমলির বাচ্চাটাকে কোলে নিয়ে শায়না নিজের ঘরে নিয়ে এসেছে। কাকিয়ার কোল পেয়ে সে একদম শান্ত হয়ে শুয়ে আছে। শায়না তার নাকের ডগায় চুমু খেয়ে বলল, কি ভালো সোনা বাবাটা। তিতলি এসে বলল, ওকে আমি আর কোলেই নেব না, খালি গরম গরম হিসু করে। শায়না হেসে বলল, বাবা এবার থেকে একটু ঠান্ডা ঠান্ডা হিসু করবেন কেমন? তিতলি হেসে উঠলে বলল, আচ্ছা শোনো না, বাবুর একটা বোন লাগবে কিন্তু। শায়নার ঠোঁট থেকে হাসি মুছে গেল। সে মৃদু স্বরে বলল, বুঝলাম। তিতলি বলল, বাবু ওই দেশে হবে নাকি? তাহলে তো বড় হওয়ার পর দেখব। তুমি চলে গেলে আমি কিন্তু খুব একা হয়ে যাব। বড়ভাবে আছেন আছেন কিন্তু উনিও ঢাকায় চলে যাবেন, তুমি শ্বশুরবাড়ি চলে যাবে। সেটা আর হবে না। ওই নুহার বাচ্চা বিয়ে না করলে আমার বিয়ে অসম্ভব। শায়না বলল, বড় বোনকে এভাবে বলে নাকি কেউ? তিতলি বলল, আমি বলি। বজ্জাতটা বিয়ে করবে না মানে করবে না, নিজে চিরকুমারী থাকবে, আমাকেও রাখবে। তাজদার ঘরে ঢোকার সময় শায়নার কোলে বাবুকে দেখলো। শায়না তাকাতেই চোখ সরিয়ে নিল। শায়না বাবুকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি কোলে নিয়েছেন ওকে? হ্যাঁ। আর একটু নিন। শায়না জোর করে তার হাতে বাচ্চাকে দিল। তারপর বলল, এটা কে জানো? চাচ্চু। চেনো চাচ্চুকে? চাচ্চুর কোলে চড়ছো? শায়না বকবক করেই যাচ্ছিল বাচ্চার সাথে। তাজদার তার মুখের দিকে চেয়ে রইল, মনে মনে বিশাল আক্ষেপ করে বলল, খুশির খবরটা যদি তুমি জানতে। শায়নার খাওয়া দাওয়ায় বাছাবাছি, গন্ধ সইতে না পারা, অল্পতেই হাঁপিয়ে ওঠা, কিছুক্ষণ পরপর ঘরে গিয়ে শুয়ে থাকা, বিষয়গুলো রওশনারা আর জোহরা বেগম খেয়াল করছেন কয়েক সপ্তাহ ধরে। ওনাদের অভিজ্ঞ দৃষ্টি ফাঁকি দেওয়া অসম্ভব। আনোয়ারা বেগম বসে নাস্তা খাচ্ছিলেন, ওনারা তখন সেটা বলাবলি করছিলেন। শায়না রান্নাঘরে ঢুকতেই সবার কথা কমে গেল। কাপে চা ঢেলে আনোয়ারা বেগমের সামনে রাখল শায়না। আনোয়ারা বেগম বললেন, তুমি খেয়েছো?
নাস্তা খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। সকাল থেকে কেউ খালি পেটে থাকে? সায়না উত্তরে কিছু বলল না। রওশনারার দিকে তাকিয়ে বলল, বড় আম্মুর জন্য চা নিয়ে যেতে বলেছে। বড় আব্বুর জন্য চা নিয়ে যেতে বলেছে। সবার জন্য চা হবে কিনা দেখো, না হলে আবার বসাতে হবে। বড় আব্বু আর মেঝো আব্বুকে দিয়ে আসি, যাও। সায়না চা নিয়ে চলে গেল। তাজউদ্দিন সিদ্দিকের সামনে চায়ের ট্রে রাখতেই উনি সায়নার দিকে তাকালেন, কথা থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন, ভিসার কাগজপত্র কখন আসবে? চলে আসবে শীঘ্রই। ও তো তোমাদের যাওয়ার কথা আমাদের কিছু বলেনি এখনো, তোমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে। সায়না বলল, আজ বাড়ি ফিরলে জিজ্ঞেস করে নিয়েন। তোমাকে কিছু বলেনি? স্পষ্টভাবে কিছু বলেনি। তৈবুদ্দিন সিদ্দিকী বললেন, তুমি বলনি ৩-৪ বছর পর যেতে পারবে? সায়না চুপ করে রইল। বাড়ির সবাই উপস্থিত ছিল তখন। সবাই এক এক কথা বলছিল। সায়না চুপ করে শুনল। তাসনুভা সবার কথা শুনে বিরক্ত হয়ে বলল, ওর লাইফ, ওর ডিসিশন। তোমরা কেন ওকে এটা ওটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছ আমি বুঝতে পারছি না। ওর কি মুখ নেই? কথা বলতে জানে না? ও ওর জায়গায় স্থির থাকলে ভাইয়া কি ওরে সরাতে পারতো? ওর যেতে ইচ্ছা না করলে, অনার্স কমপ্লিট করার ইচ্ছা থাকলে যাবে না, ব্যাস। এখানে এত কথা কিসের? রওশনারা বলল, আচ্ছা এত কথা বাড়িয়ে লাভ নেই। সায়না, তুমি ওকে বলে দিও তুমি যাবে না। এখনো সংসারের সব কাজবাজ জানো না। একা একা ওখানে সব সামলাবে কি করে? একজন মুরব্বিও নেই। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ, ওকে বুঝিয়ে বলবে। আমরাও বলবো ওখানে ওর জায়গাটা আরও পাকাপোক্ত হোক, তারপর দেখা যাবে। কোর্স টোর্স করেছো, ভালো কথা, ওগুলো পরে কাজে লাগবে। সায়না চুপ থাকতে পারল না, বলল, আমি এভাবে বললে আবারও অশান্তি তৈরি হবে। সবাই চুপ রইল। সায়না জানে অশান্তি লাগলে তখন কেউ তার হয়ে কথা বলবে না। নিজেদের ছেলের সামনে কথা বলার মুরদ নেই কারো। রাতে তিতলি ঝালমুড়ি মাখছে তৌসিফ আর সায়নার সাথে মিলে। ড্রয়িং রুমে সবাই হইহল্লায় মেতে আছে। তাসনুভা তার বাবা চাচার সাথে জরুরি আলাপে ব্যস্ত। রায়হানও তার কথা মনোযোগ দিয়ে শুনছে। তার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে। তিতলি একটা বোল নিয়ে ঝালমুড়ি মাখছে ফ্লোরে বসে। তৌসিফ চানাচুরের প্যাকেট ছিঁড়ে বোলে ঢালছে। সায়না সব পেঁয়াজ মরিচ কাটাকুটি করে এনেছে। মশলার সাথে সব মিশিয়ে মুড়ি মাখছে তিতলি। সায়না তার পাশে বসে রইল। তিতলি বলল, ব্রো, কাগজ নিয়ে আসো, কাগজে দেব সবাইকে। তৌসিফ বলল, তুই ঝালমুড়ি বেচবি? তিতলি দাঁত দেখিয়ে হেসে বলল, ইয়েস। এই এই ঝালমুড়ি, ঝালমুড়ি, কে নিবেন ঝালমুড়ি? ও ভাই, ঝালমুড়ি। তাসনুভা ধমকে উঠল। তিতলি, স্টপ, কি শুরু করেছো? জরুরি কথা চলছে এখানে। তিতলি মুখ মোচড় দিল। তাসনুভা বলল, তুমি মুখ মোচড়ালে কেন? আব্বু, তুমি দেখলে? ভাইয়া, তুমি দেখেছো? রায়হান বলল। তিতলি, সো সরি। সে সরি। তিতলি জিহ্বা দেখিয়ে বলল, সরি। তাসনুভা আবারও খেপে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো। তিতলি বিড়বিড়িয়ে বলল, বিয়ে দিয়ে দাও, ভালো হয়ে যাব, প্রমিস। তৌসিফ আর সায়না তার কথা শুনে একসাথে হেসে ফেলল। তৌসিফ তার মাথায় চাটি মেরে বলল, ও ভাই, এই পাগল নিয়ে কই যাইতাম। তিতলি বলল, তোমাকে আর ঝালমুড়ি দেব না, পায়ে ধরলেও দেব না। মারলে কেন? বলেই সে বোলটা নিয়ে দৌড় দিল। তৌসিফ তার পেছনে ছুটল। তাজউদ্দিন সিদ্দিকী বলল, এরা কি শুরু করেছে? তৈবুদ্দিন সিদ্দিকী বলল, দুটোকেই ঘর থেকে বের করে দাও। তৌসিফ বলল, আরে আমি কি করেছি? এখন সব দোষ আমার হয়ে গেল। রায়হান বলল, তুই বড় না? তৌসিফ তিতলির দিকে তাকিয়ে বলল, তোকে মাথায় তুলে আছাড় দেব একটা, হাতের কাছে পাই। তিতলি হাসতে লাগলো। রওশনারা ধমক দিতেই তিতলি সুরসুর করে নেমে এলো। সবাইকে কাগজে করে ঝালমুড়ি বিলি করলো। সায়নাকে
দুটো দিল, বলল একটা তোমার জন্য আর একটা তোমার বরের জন্য। শায়না বলল, বর খাবে সব? কেন, তোমার বর শুধু মিষ্টি খায় নাকি? শায়না তার ইঙ্গিত বুঝে পিঠে চড় দিয়ে বলল, দুষ্টু। তিতলি হেসে সরে গেল। তাজদার কিছুক্ষণ পর বাড়ি ফিরেছে। শায়না দরজার কাছে এগিয়ে এসে তার হাত থেকে ফলমূলের ব্যাগটা নিয়ে নিল। বলল, আজ এত দেরি কেন? তাজদার বলল, বন্ধুদের সাথে ছিলাম। শায়না বলল, বন্ধুদের সাথে ঘুরতে পারলেন না? সরি, বন্ধুদের সাথে ঘুমাতে পারলেন না? তাজদা তার দিকে কপাল কুঁচকে তাকালো। শায়না তার কপালে আঘাতের মতো কিছু একটা দেখলো। কপালে কি হয়েছে? কিছু না। শায়না আর কিছু বলল না। তাজদার ভেতরে আসতেই সবাই একসাথে জানতে চাইলো, কপালে কি হয়েছে? তাজদার বলল, একটা অটোরিকশা চলে এসেছিল গাড়ি থেকে নামার সাথে সাথে। ওটার সাথে ধাক্কা লেগেছে, সিরিয়াস কিছু না। সবাই তাকে তার কোনো রকম সবাই তাকে আর কোনো রকম প্রশ্ন করলো না। খেয়ে দেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। মাঝরাত তখন। হঠাৎ শায়নার ঘুম ভেঙে গেল। সে দেখল তাজদার বিছানায় বসে মেঝেতে পা রেখে নিচু হয়ে কিছু একটা দেখছে। শায়না উঠে বসলো, বলল, কি হয়েছে? তাজদার তার দিকে তাকিয়ে বলল, একটু গরম পানি আনা যাবে? কি হয়েছে সেটা বলবেন তো? শায়না কৌতূহলে হেঁটে এসে সামনে বসলো। দেখলো তাজদারের পায়ে মারাত্মক জখম হয়েছে। শায়নার গা গুলিয়ে এলো। সে গরম পানিটা নিয়ে এসে আচমকা বমি করা শুরু করলো। তাজদার মহাবিপদে পড়ে গেল। পায়ে ভর রেখে শায়নাকে ধরতেও পারছে না। আবার ওর বমি থামবে এমন কোনো পথও খুঁজে পাচ্ছে না। শায়নার পেট বুক খিচে গেছে। গলাতে তো পানি বের হচ্ছে। আনোয়ারা বেগম এসে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। বললেন, এমা, তোমরা বর বউ এখনো ঘুমোওনি? তোমার পায়ে এ কী অবস্থা? বউ এভাবে বমি করছে কেন? তাজদার বলল, আগে ওকে ধরো। ভেবেছিলাম এটা তেমন সিরিয়াস কিছু হবে না। এখন দেখছি রক্ত পড়ছে, মেবি একটা সেলাই দরকার। আনোয়ারা বেগম শায়নার পিঠে মালিশ করে দিতে লাগলো। তিতলি চলে এসেছে। আনোয়ারা বেগম বললেন, যাও মালটা অথবা লেবু নিয়ে এসো। রওশনারা ঘুম থেকে উঠে তাজদারের ঘরে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। শায়না মুখে পানির ঝাপটা দিল, কুলি করল। আনোয়ারা বেগম তার চোখ মুখ তোয়ালে দিয়ে মুছে দিতে দিতে হাসি মুখে বললেন, বুঝলে দাদু ভাই, মনে হচ্ছে আমরা খুশির সংবাদ পেতে চলেছি। শায়না হকচকিয়ে গেল। জোহরা বেগম বললেন, আমি সবার আগে বলেছি, কিন্তু আম্মা, আপনারা আমার কথা বিশ্বাস করেননি। ওই ডাক্তারগুলো কি ফালতু কথা বলেছে কে জানে। তিতলি বলল, আমি আপুকে বলে আসি। রওশনারা তাকে থামিয়ে দিলেন, না, এভাবে বলা ঠিক হবে না। সবাই শায়নাকে ঘিরে কথাবার্তা বলছিল। শায়না এক ফাঁকে তাজদারের দিকে তাকালো। সে তাকানোর সাথে সাথেই তাজদার চোখ সরিয়ে নিল। পা নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল। বলল, তিতলি, তৌসিফকে ডাকো, বেরোবো। এভাবে বসে থাকলে সমস্যা হবে। সবাই এবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঘর খালি হতেই শায়না তাজদারের দিকে আবারও তাকালো। তাজদার তার দিকে তাকালো না। শায়না তার মুখের দিকে চেয়ে রইল যতক্ষণ ঘরে ছিল। সকালে কাজে বেরোনোর সময়ও শায়নার সাথে কোনো রকম কথা বলল না তাজদার। শায়নার খটকা লাগছিল কেমন। সকালে এইসব নিয়ে শাহিদা বেগমের সাথে বেশ কথাবার্তা বলেছিলেন রওশনারা। বললেন, আমি বাড়িতে এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তুমি যদি কিছু করতে পারো দেখো। আর একটা ডাক্তার দেখানো উচিত ছিল। যে দেখছে সেই বলছে তোমাদের বউয়ের অসুখে ধরেছে, কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে। বুঝতে পারছি না কিছু। শাহিদা বেগম চালাকি করে বললেন, শানুকে একবার বাড়ি পাঠান তাহলে, আমি দেখি কিছু করা যায় কিনা। রওশনারা তিতলির সাথে করে শায়নাকে পাঠালো ওই বাড়িতে। যদিও তাজদার বলেছে তার অনুমতি ছাড়া কোথাও না যেতে। বাড়িতে মেজো আপা ছিল। স্বাভাবিক কথাবার্তা, খাওয়া দাওয়া চলল। শেষের দিকে শায়নাকে ঘরে ডেকে নিয়ে সাকবির বলল, এই কিটটা নে। শায়না কিটটা চেনে অবাক হয়ে বলল, এটা কেন আপা? এটা দিয়ে একবার চেক দিস তো। আম্মা বলতেছে তোর সব লক্ষণ নাকি অন্য কথা বলতেছে। আওয়াজ করিস না, কেউ না জানতো এমনভাবে। একবার দেখ
পিরিয়ড মিস গেছে না? সায়না কপাল কুঁচকে চেয়ে রইল, আস্তে করে বলল, হ্যাঁ। কিটটার দিকে চেয়ে রইল সে। সাবরিন বলল, সকালে দিস, তাহলে ভুলভাল আসবে না। তাজ ভাইকে এই ব্যাপারে কিছু বলিস না। সায়নার বুকটা ধড়ফড় করছিল তখন। তাহলে ওই রিপোর্ট ভুল আসবে কেন? সে শ্বশুরবাড়িতে চলে এলো। রাতে তাজদার বাড়ি ফিরতে সে ধীরে সুস্থে তাজদারের সামনে গিয়ে বলল, আমার মনে হয় অন্য একটা ডাক্তার দেখানো উচিত। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। সায়না চোখ সরিয়ে নিল। তাজদার জগ থেকে পানি ঢালল গ্লাসে। পানি খেয়ে নিয়ে বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাকে মিথ্যে বলছি? না মানে সবাই বলছে এক কথা, ডাক্তার বলছে অন্য কথা। সবাই কি বলছে? সায়না মুখ ফুটে কিছু বলল না। তাজদার বলল, ওরা কি ডাক্তার যে ওদের কথা বিশ্বাস করছো? ওরা বলল আর সেটা সত্যি হয়ে গেল। আম্মা বলছে আপনি না দেখাতে চাইলে ভাইয়া। তাজদার গ্লাসটা শব্দ করে রাখলো টেবিলে। সায়না হালকা কেঁপে উঠে গ্লাসটার দিকে ফিরে তাকালো। তাজদার গর্জে বলল, তুমি আবারও ওই বাড়িতে গিয়েছিলে? আমার বাড়িতে আমি যাব না? না, যাবে না। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না। কথাটা শোনার ভালো লাগেনি। কথাটা সায়নার ভালো লাগেনি, তাই সে তাকে আর কিছু বলল না। রাতে তার ঘুম হলো না। পাশে ঘুমিয়ে থাকা তাজদার সিদ্দিকীর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। পাটা দেখলো, কপালের ক্ষতটা দেখলো, তারপর গ্লাসে পানি ঢেলে পানি খেয়ে গলা ভিজালো। তারপর ফোনটা হাতে নিয়ে স্পারোস গ্রুপে একটা পোস্ট করলো। কমেন্টে সবাই আম্মা আর বড় আম্মার মতো বলল এটা আপনার বরের চালাকি হতে পারে, আপনাকে দমিয়ে রাখার জন্য কিংবা পড়াশোনা থামিয়ে ইউকে নিয়ে যাওয়ার জন্য। এখন এমন রিপোর্ট বানানো যায়। আপনি বাপের বাড়ি চলে যান, ভালো একটা ডাক্তার দেখান। আর রিপোর্ট ভুল হলে আপনি ওই ডাক্তারের নামে মামলা করবেন। আর আপনার হাজবেন্ডকে কি করবেন সেটা আপনার ব্যাপার। সায়না সকাল সকাল ঘুম থেকে উঠে প্রেগন্যান্সি টেস্ট করলো। থরথর করে কাঁপছিল তার হাত জোড়া। রেজাল্ট পজিটিভ দেখে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। ওয়াশরুম থেকে বেরোনোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে সে। যে পুরুষটা তাকে এত জঘন্য একটা মিথ্যে কথা বলতে পারে, তার বাচ্চার মা হতে পারবে না ভেবে সে ক্ষণিকের জন্য আফসোসে মরে যাচ্ছিল। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে। তাজদারের ঘুম ভাঙতেই কপাল আর পায়ের হালকা চিনচিনে ব্যথার টান অনুভব করলো। ধীরে ধীরে চোখ মেলে চারপাশটা দেখলো। বিছানার পাশের চাদর কুঁচকে আছে। সে হাত বুলিয়ে বুঝলো অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে। তার মানে সায়না উঠে গেছে অনেক আগে। আলসেমি ভরা ভঙ্গিতে আড়মোড়া ভেঙে তাজদার পা নামালো। ভারী শরীর নিয়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। মুখে পানির ছুঁড়ে যখন সামান্য সতেজ হলো তখনই তার চোখ হঠাৎ থেমে গেল সিঙ্কের পাশে রাখা ছোট্ট বাক্সটার দিকে। প্রেগন্যান্সি কিট। চোখ বড় হয়ে গেল তার। চক্ষু ছানাবড়া। সাদা প্লাস্টিকের সরু দাগটার ওপরে স্পষ্ট লাল রেখা। বুকের ভিতর ঢাকের মতো বাজতে লাগলো তার হৃদয়স্পন্দন। সে কি ভুল দেখছে? কপাল জুড়ে অদ্ভুত গরম লাগছে। দুহাত ভরে বারবার পানির ঝাপটা দিল মুখে। শ্বাস দ্রুত ওঠানামা করছে। পানির ফোঁটায় ভিজে যাওয়া চোখ মুছে আবার তাকালো সেই চিত্রার দিকে। না, এটা কোনো ভ্রম নয়, এটা সত্যি। একেবারে স্পষ্ট লাল দাগ। চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। কানে শুধু নিজের বুকের ভিতরের তীব্র ধকধক শব্দ হচ্ছে। সে পিঠটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর দ্রুত বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে থামলো টেবিলের দিকে। সেখানে নাস্তার ট্রে রাখা আছে। ট্রেটাতে সাজানো গরম দুধের ভেজানো ওটস, তার উপর ছোট ছোট কাটা ফল আর ছড়ানো বাদাম। পাশে রাখা আছে হোল হুইট রুটি, সাথে সেদ্ধ ডিম আর টাটকা
শশার টুকরো। তাজদার তিতলিকে ডাক দিল। কিছুক্ষণ ডাকাডাকির পর তিতলি এলো। তাজদার রেগে জানতে চাইল, এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, এখন আসার সময় হলো? সায়না কোথায়? খাচ্ছে। তাজদার চিন্তিত মুখে ঘরে ঢুকে গেল দেখে তিতলিও চলে গেল। তাজদার চিন্তিত মুখে অল্প অল্প করে খেয়ে নিল। বেশ খিদে লেগেছে। খাওয়ার ফাঁকে সায়না এসে ঘরে কুচকানো বিছানাটা ঠিক করলো। তাজদার খাওয়া শেষ করে তার দিকে চেয়ে রইল। সায়না নাস্তার ট্রেটা নিয়ে বেরিয়ে গেল। তাজদার কিছু বলতে চেয়েও আর পারল না। অনেকক্ষণ ঘরময় পায়চারি করার পর সায়না ফের ঘরে এলো। তাজদার তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করল, কিন্তু কোথা থেকে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। সায়না ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ভাঁজ করতে করতে ঘড়ির কাঁটার দিকে একবার তাকালো। তারপর আলমারির সামনে গিয়ে থামলো, চাবিটা হাতে নিয়ে। চাবির মুখের দিকেই তার হাতের উপর একটা হাত এসে থামলো। সায়না থেমে গেল। তাজদার তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে জড়িয়ে ধরে ফেলল। মাথাটা তার বুকের সাথে চেপে ধরে বলল, আমার কথাটা একবার শোনো প্লিজ। সায়নার নড়চড় নেই, পাথরের মতো জমে গেছে সে, শুধু চোখ জোড়া কেমন জ্বলজ্বল করছে। তাজদার কথা শুরু করবে তার আগেই সায়না তাকে ছেড়ে দাঁড়ালো। চাবির মোটর দিয়ে আলমারি খুলে সব কাগজপত্র বের করলো। তাজদারের সামনেই ধোয়া রিপোর্টগুলোতে আগুন ধরিয়ে দিল। তাজদার এত কথা বলল, সায়না একটাও শুনতে পেল না। রিপোর্টগুলো একটা একটা পুড়ছে। তাজদার বলল, তুমি আমার সাথে কথা বলো মমতাজ, আমার কথাটা শুনো। আশ্চর্য, সায়নার মুখে কোনো কথা নেই, শুধু গাল বেয়ে জল পড়ছে। তাজদার অবাক হয়ে দেখল সেখানে শুধু রিপোর্টগুলো নেই, তার অনার্সে ভর্তি সংক্রান্ত যত কাগজপত্র আছে, এমনকি পাশে কয়েকটা সার্টিফিকেটও। তাজদার সার্টিফিকেটগুলো সরিয়ে ফেলল। দাদিমা এসে বলল, ঘর ঢুকেন। তিনি দরজার কাছে এসে থেমে গেলেন, চোখ বড় বড় করে চেয়ে রইলেন। তাজদার সায়নার হাত থেকে কাগজগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সায়না দিচ্ছে না। তাজদার গর্জে বলল, এগুলো পুড়ে গেলে সমস্যা হবে, ছাড়ো, আমার কথাটা শুনতে বলছি সায়না। সায়নার একটা কাগজ শক্ত করে ধরে আছে, কাগজটা ছাড়ছে না দেখে তাজদার হাত তুলতেই দাদিমা ছুটে এসে সায়নাকে আড়াল করে দাঁড়ালেন। দাদিভাই! তাজদার হাঁপিয়ে উঠে কান্নারত সায়নার দিকে তাকিয়ে হতকণ্ঠে বলল, আমি কি বলতে চাইছি ও সেটা শুনবে না। আমি এইসব কেন করেছি ওকে বুঝতে হবে না। গায়ে হাত তুলতে চাওয়ার পর থেকে সায়নার কান্নার বেগ আরো বেড়েছে। দাদিমা বললেন, কি হয়েছে আমাকে বলবে তো? তাসনুভা এসে আগুনটা নিভিয়ে দিয়েছে। বাথরুম থেকে মগে করে পানি এনে সে তখন কিটটা দেখেছে। রওশন আরাকে সেটা বলেছে। রওশন আরা ঘরে এসে সায়নাকে বলল, এখান থেকে চলো, কথায় কথা বাড়বে, চলো, এই সময় এভাবে কেঁদো না, শরীর খারাপ করবে, চলো। দাদিমা তাজদারকে বলল, তোমার দাদা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, তোমার বাবা কোনোদিন তোমার মায়ের গায়ে হাত তুলতে পারেনি, আর তুমি কি করতে চাচ্ছিলে? তাজদার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, তোমরা প্লিজ সবাই যাও এখান থেকে, ওর সাথে আমার কথা আছে। সায়না, আমার সাথে কথা বলো, তুমি এদিকে এসো। দাদিমা আর রওশনার পেছনে দাঁড়িয়ে কাঁদছে সায়না। তাজদার সবার উদ্দেশ্যে বলল, তোমরা যাবে? রওশনারা বলল, ও অসুস্থ, এটা মাথায় রাখবে। দাদিমা বললেন, রাগারাগি না করেও কথা বলা যায়। ওনারা বেরিয়ে যেতে তাজদার সায়নার দিকে তাকালো, ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতটা তুলে চুমু খেতেই সায়না গা দুলিয়ে কেঁদে উঠল। তাজদার তার হাতের তালু থেকে ঠোঁট তুলে বলল, তোমার যদি মনে হয় আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তাহলে আমাকে শাস্তি দাও, কিন্তু যা মনে আসে তা করে বসো না। আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো, আমাকে বকো, কিন্তু এভাবে চুপ থাকাটা আমি মানব না। সায়না তার দিকে তাকালো না। তাজদার বলল, আমি কেন তোমাকে মিথ্যা বলেছি তুমি একবার ভাবো। তুমি আমার সাথে যেতে চাইতে না, পরীক্ষা দিতে চাইতে না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এমনটা করেছি। সায়না তার মুখের দিকে ভুলেও তাকালো না, কাঁদছে আর চোখ মুছছে।
নিজের শর্তে নিজে হেরে যাওয়ার ভয়ে তার মাতৃত্বকে কাজে লাগিয়েছে এই পুরুষটা। নিজের ছোট একটা শর্তের কাছে তার মাতৃত্বটা ঠুনকো মনে করেছে। তার কাছে জিতে যাওয়াটাই বেশি মনে হয়েছে। আর সে তার সব স্বপ্ন সব ইচ্ছেকে কবর দিয়ে তার সাথে চলে যাচ্ছিল লন্ডনে। সে এত এত কিছু বিসর্জন দিয়েছে, নিজের মর্জির বিপক্ষে গিয়ে মানিয়ে নিয়েছে। আর তাজদার সিদ্দিকী সামান্য ইগোটুকুকে জিতিয়ে দেওয়ার জন্য তার মাতৃত্ব অস্বীকার করেছে। তার জীবনের সবচেয়ে বড় ভুল তাজদার সিদ্দিকীর মতো স্বার্থান্বেষী মানুষকে বিয়ে করা, দ্বিতীয়ত অন্ধের মতো বিশ্বাস করা। সায়না ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে নিল। তাজদার বলল, আমি তোমার প্রেগনেন্সির খবর শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু সায়না তার দিকে চোখ তুলল এবার। নিজেকে জেতাতে বাচ্চাটাকে কবর দিতে হলেও দিত এই তাজদার সিদ্দিকী। তাজদার তার দুই গালের পাশে আলতো করে হাত রাখলো, বলল, আমি তোমাকে বলতাম সময় করে, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি নিজেই। সায়নার মুখ দিয়ে কথা বেরোলো না, সে কথা বলল না। তার কারো কথা কোনোদিন তার কোনো কথা কোনোদিন তাজদার সিদ্দিকী মূল্যায়ন করেনি, চেঁচিয়ে বললেও শোনেনি। তাই আজকের পর তার কাছে নিজের কোনো কথা সে বলবে না, একটা কথাও না। সে যদি মৃত্যুর দ্বারপ্রান্তেও দাঁড়িয়ে থাকে তাহলেও তাজদার সিদ্দিকীর কাছে যাবে না সাহায্য চাইতে। তাজদার সিদ্দিকী কথা রাখতে জানে না। তাজদার তাকে ঝাঁকিয়ে বলল, সো সামথিং সে সামথিং। এভাবে চুপ থাকলে সমস্যা আরও বাড়বে। সায়না পারছে না কথা বলতে, শক্তি পাচ্ছে না শরীরে। সার্টিফিকেটগুলোর দিকে একবার তাকালো সে, আর এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। এগুলো সে পুড়িয়ে ফেলতে চেয়েছে সে, কারণ জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর অপচয় সে নিজের সাথে বহন করতে চায় না। আর রইল ভালোবাসার কথা, মুখে তাজদার সিদ্দিকী যতই বলুক, কিন্তু সত্যিটা হচ্ছে সে তার কাছ থেকে পাওয়া সুবিধাগুলোকে ভালোবাসে। বাচ্চা না হলে, ইউকে সিটিজেনশিপ না পেলে তাকে 2 পয়সার পাত্তা দিত না। এই সংসারটা এমন একটা ভিতের উপর দাঁড়িয়ে আছে যে এটাকে ধরে রাখার জন্য একটা শক্ত হাতও নেই। সবাই এটাকে তার উপর চাপিয়ে দিয়েছে। সে এটা ওটা করলে মানিয়ে নিলে সম্পর্কটা থাকবে, নইলে রাতারাতি কাবিনের টাকা সমেত তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কথাটা সে অনেকবার শুনেছে। সেই ভয়েই হয়তো সে সংসার করছে। আর তাজদার সিদ্দিকী করছে বাচ্চার লোভে, ইউকে সিটিজেনশিপের লোভে, একটা পার্মানেন্ট কেয়ারটেকার পাওয়ার লোভে। তার ভেতরে এতদিন ফাঁকা ফাঁকা লাগছিল এটা ভেবে যে সে সব ছেড়ে ছুড়ে সব কিছু ফেলে চলে যাচ্ছিল। সেটা কি ভালো হচ্ছে, উচিত হচ্ছে? আস্তে 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 দিকে তার সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিল। যে নিজের বাচ্চা নিয়ে মিথ্যা গল্প সাজাতে পারে সামান্য একটা শর্তের জন্য, সে নিজের স্বার্থে আর কত কি না করতে পারে। তাজদার সিদ্দিকীকে শাস্তি দেওয়ার কোনো এনার্জি নেই তার। তাকে সবচেয়ে বড় শাস্তি যদি কেউ দিতে পারে সেটা সে নিজেই। বাইরে থেকে রওশনারা বলল, সায়না তোমার আব্বা এসেছে, বাইরে এসো। সায়না ওড়না দিয়ে চোখ মুখ চেপে চেপে মুছে নিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে ধরে কপালে গালে চুমু খেয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলে যাও, তুমি কিছু না বললে আমি শান্তি পাবো না। সায়না নিঃশব্দে কাঁদছে, তাজদার হাত থেকে নিজেকে ছাড়াতে না পারার জন্য নয়, বরং নিজের ভেতরের অসহায়ত্বের হঠাৎ করে নগ্নভাবে আবিষ্কার করার যন্ত্রণায়। তাজ, সায়নাকে আসতে দাও, ওর আব্বা এসেছে। রওশনার কণ্ঠ শুনে তাজদা সায়নাকে নিজের সাথে আরও চেপে ধরে তার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কথা না বললে আমি তোমাকে ছাড়বো না। যে আসার আসুক, কথা বলো। সায়নার বুক ওঠানামা করছে ফোঁপাতে ফোঁপাতে, সারা শরীর কাঁপছে তার। তাজদার দুই হাতে তাকে কাছে টেনে নিয়ে একের পর এক চুমু
রাখলো গালে ঠোঁটে, কণ্ঠটা কাঁপছে। তুমি বকো, চেঁচাও, কিন্তু কেন? কথা বলা বন্ধ করবে শায়না। শায়না দম বন্ধ হয়ে আসা অবস্থায় ছটফট করছে। বারবার তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু তাজদার আরো প্রবল হয়ে তার মুখ দুপাশ চেপে ধরে রেখে ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে জেদি চুমু খেলো একের পর এক। ওদের নিঃশ্বাস জড়িয়ে গেল। শায়নার ছটফট আরো তীব্র হলো। অসহায় প্রতিরোধ মুহূর্তটা নিস্তব্ধ হয়ে উঠল। সে ছটফট করলেও তাজদারের আঁকড়ে ধরে রাখা শক্ত হাত তাকে আর পালাতে দিল না। শায়না ক্লান্ত হয়ে তার মুখের দিকে তাকালো। তাজদার তাকে জড়িয়ে ধরে গালে দীর্ঘ একটা চুমু করে গালে গাল চেপে ধরে বলল, তুমি আমাকে ছেড়ো না, আমি তোমাকে ছাড়বো না। শায়নার কান্না থামছে না দেখে তাজদার এবার অধৈর্য হয়ে উঠল। তার একটা শার্ট চোখের পানিতে ভিজিয়েও মেয়েটা শান্ত হচ্ছে না। সে শায়নাকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে রইল বিরক্ত মুখে। ঠোঁট দুটো শক্ত হয়ে আছে, মুখে অনেক কিছু আসছে কিন্তু বলতে পারছে না। বাইরে থেকে ডাকাডাকি ভেসে আসছে। শায়না দরজার দিকে তাকিয়ে চোখ মুখ মুছে নিচ্ছে। আবারও চোখ ভিজে উঠছে। তাজদার শায়নার কবজি চেপে ধরে তার মুখোমুখি টেনে আনলো। শায়না নিজেকে সামলে নিয়ে তার মুখের দিকে তাকালো। চোখ মুখ ফুলে গেছে ইতোমধ্যে। তাজদার অসম্ভব শীতল কণ্ঠে বলল, সত্যিটা জানার পর তুমি আমার সাথে যেতে? বলো, যেতে আমার সাথে? তুমি আমাকে বাধ্য করেছো কাজটা করতে। আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই তুমি জেনে গিয়েছো। আমি এটা করেছি যাতে তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার পথে আর কোনো বাধা না আসে। একদম কাঁদবে না। তোমার কান্না দেখে মনে হচ্ছে আমি তোমাকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছি। দ্য ফ্যাক্ট ইজ, তুমি নিজেই এমন কোনো ঘটনা চেয়েছিলে যাতে তোমার যাওয়াটা ব্লক হয়ে যায়। মিথ্যা বলবে না, সত্যি করে বলো তুমি এমনটা চাওনি? শায়না চোখে জল নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তাজদার বলল, হ্যাভ ইউ এভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি মমতাজ? তুমি রিলেশনশিপটা শুধু একটা প্যাকেজ হিসাবে নিয়েছো। সুপার ফিনান্সিয়াল কমফোর্ট, জিরো কমিটমেন্ট, নো পুল টু ওয়ার্ড দিস লাইফ, নো পুল টু ওয়ার্ড মি। তোমার দিকে মানুষ আঙুল তুলবে তাই তুমি বাচ্চাটা নিয়ে দায়মুক্ত হয়েছো। বাচ্চাটা তোমার একটা কম্পেনসেশন ছিল, কারণ বাচ্চা থাকলে লন্ডন যাওয়ার কথাটা টলানো যাবে। এটাই ফ্যাক্ট যে বাচ্চা নেওয়ায় তুমি যতটা অসন্তুষ্ট হয়েছিলে, বাচ্চা এলে লন্ডনে যেতে হবে না বুঝতে পেরে তুমি তার চেয়ে বেশি খুশি হয়েছ। শায়নার কবজিটার উপর তার আঙুলের ছাপ আবারও ভালোভাবে পড়ল। কপালটা ঘেমে উঠেছে, শ্বাস পড়ছে অস্থিরভাবে। শায়নাকে চেপে ধরে রেখে বলল, তুমি আমাকে কখনোই চাওনি, না এখনো চাইছো। আমি তোমার কাছ থেকে দূরে গেলে তুমি বরঞ্চ খুশি হও। সত্যি কথা হচ্ছে তুমি আমাকে দু চোখে সহ্য করতে পারো না। এটাও জেনে রাখো, তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি মরে যাব। এই ধরনের মানুষও আমি না। তুমি যদি ভাবো আমি তোমাকে ভালোবাসবো না আর আমি সেটা পাওয়ার জন্য মরে যাচ্ছি, তাহলে ভুল ভাবনার মধ্যে আছো। তুমি না বাসলে আমিও ঠিক তাই। মনে আছে তুমি বলেছিলে মেপে ঝেপে ভালোবাসা হয় না? অ্যাবসলিউটলি। লাভ ইটস দ্য ম্যাথ equation, it's a feeling pure of
মনের উপর জোর জবরদস্তি চলে না। আমি কোনো নাটক চাই না, কোনো ভাড়াটে আবেগও নয়। মনকে জোর করা যায় না। আমি এতদিন যা দিয়েছি সেটা এক্সট্রা জেনারোসিটি ছিল, আর তুমি সেটা নিতে পারোনি। তাই আজ থেকে আমি আর ওভার গিফট করব না। সেটা তুমি 2 হাত ভরে নিতে পারোনি, সেটা আর কখনো দেব না। তুমি চলে যাবে নো, আমি নিজেই তোমাকে রাখবো না। আমাদের সংসারটা এখন থেকে এভাবেই চলবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। এটা কোনো ক্যাজুয়াল এগ্রিমেন্ট নয়। নন বাচ্চাটা যেহেতু এসেছে, আমি চাই না সে কোনো চ্যালেঞ্জ ফেস করুক। সো তুমি এনশিওর করবে সে যেন হেলদি অ্যান্ড সেফ থাকে। আর আমি বাবা হিসেবে আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করব। তুমি মা হিসাবে যতটুকু করতে হবে করবে। নো কম্প্রোমাইজ। তুমি এটাই চেয়েছো বারবার, যাতে আমি তোমার কাছে কোনো এক্সট্রা এক্সপেকটেশন না রাখি। অ্যান্ড হিয়ার মি ক্লিয়ারলি, এটাই হবে। যদি বাচ্চা না আসতো তাহলে হয়তো সিদ্ধান্তটা অন্যরকম হতো। যেহেতু ও এসে গেছে, আমার সিদ্ধান্তটা তোমাকে মানতে হবে। এখন যাও। সায়নাকে ছেড়ে দিল সে। সায়না দরজার দিকে এগোচ্ছিল। পেছন থেকে তাজদার বলল, ডাক্তার ফিসটা বিকাশে সেন্ড করে দেব। সায়না কথাটা শুনে দরজা খুলে বেরিয়ে গেল। তিতলি আর তৌসিফ কথা বলতে বলতে এদিকটায় আসছিল। সায়নাকে দেখে দুজনেই থেমে গেল। সায়নার চেহারার অবস্থা দেখে আর কোনো প্রশ্ন করার সাহস করল না। আফসার সাহেব সায়নাকে দেখে কথা থামিয়ে দিলেন। রওশনেরা বলল, এই তো এসেছে। ও খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। ওর মাকে বলবেন একটু বোঝাতে। এখন থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিলে সমস্যা হবে। আনোয়ারা বেগম এসে সায়নার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আফসার সাহেবকে বললেন, আফসার, যা হয়েছে তা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। নতুন সংসার, তাই এরকম হচ্ছে। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এই সব লোকে মুখে জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে না। ওকে লন্ডনে যেতে দেব না ভেবে তাজ এমনটা করেছে। আশরাফ আর আনিসকে তুমি একটু বুঝিয়ে বলো। তারপর তিনি সায়নাকেও সায়নাকেও বুঝ দিলেন, ক্ষমা ছাড়া সংসার বাঁচে না, আর সংসার ক্ষমা ছাড়া টেকে না। ও অতিরিক্ত করে ফেলেছে, এটা আমরা মানছি। তুমি এতদিনে তো বুঝে গেছো। ও নিজে যেটা ভালো মনে করে সেটা করে। মনে এত ক্ষোভ রেখো না। এই সময়টা অনেক দামি। যাও তোমার বাবার সাথে আর তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ রেখো না। ও তোমার বাচ্চার বাবা। কথা অনেক সমস্যার সমাধান। কথা না বললে সমস্যা আরও বাড়ে। তাদের কথাবার্তা চলছিল, তখনই সেখানে তাজদার এলো। চোখ ঘুরিয়ে সবার দিকে একে একে তাকালো। আফসার সাহেবের মুখে কোনো কথা রইল না তাকে বলার মতো। ছেলেটা এই স্বভাবের জেনেও মেয়ে দিয়ে দেওয়াটা ভুল ছিল, সেটা এখন উপলব্ধি হলেও তো কিছু করার নেই। এত বড় অন্যায় করার পরও এভাবে শক্ত শক্ত কথা কিভাবে বলছে তিনি বুঝে উঠতে পারছেন না। মেয়েটাকে বিদেশে নিয়ে যাওয়ার পরও যদি এমন করে, নিজের মেয়েকে তো তিনি চেনেন। না খেয়ে দেয়ে শুয়ে থাকবে জামাই কিছু বললে, এরপর বড় রোগভোগ হয়ে যাবে, বাচ্চাটার ক্ষতি হবে। তার চেয়ে ভালো তাদের কাছে থাকুক, বাচ্চাটাও একটু বড় হোক, তখন ভাবা যাবে। তাজদার ঠান্ডা কণ্ঠে তিতলিকে বলল, ওনার ব্যাগপত্র গুছিয়ে সাথে দিয়ে দাও। রওশনারা, জোহরা বেগম আর আনোয়ারা বেগম একে অপরের দিকে তাকালো। তাদের এতক্ষণের সব চেষ্টাই মুহূর্তের মধ্যে বিফরে গেল তাজদারের একটা কথায়। আনোয়ারা বেগম বললেন, ব্যাগপত্র ও নিজেই গোছগাছ করে নিয়ে যাবে। ওর আসা যাওয়া থাকবে এখানে। তুমি কোথায় যাবে বলেছিলে না, সেখানে যাও। তাজদার সায়নার দিকে কোনা চোখে তাকালো একবার, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। পথে আনিসের সাথে দেখা হলে আনিস বলল, চা খাবি? চল দোকানে।
বসে চা খায়। তাজদার ভেবেছিল সে হয়তো ওই ব্যাপারটা নিয়ে তাকে কঠোরভাবে আজ কিছু না কিছু বলবে, কিন্তু আনিস তেমন কিছুই বলল না। টেনে নিয়ে তার সাথে চা খেতে খেতে বলল, বোনটাকে তোর হাতে যখন দিয়ে ফেলেছি তখন ভালো মন্দ সব তোর হাতেই। আমরা তোর উপর তখনই কথা বলবো যখন তুই ভুল হবি, তোর সিদ্ধান্তগুলো ভুল হবে। এখন যা হওয়ার হয়ে গেছে, এগুলোকে আর বাড়াতে দিস না। যেটা ভালো হবে সেটা কর। আম্মা আব্বা রাজি ছিল ওকে নিয়ে যাওয়া নিয়ে, কিন্তু বড় আম্মা সহ ওরা সবাই এখন টেনশন করছে ও সেখানে গিয়ে কিভাবে থাকবে এটা নিয়ে। ওখানে কাজের লোকও রাখতে পারবি না, ও রান্নাবান্না করে খেতে পারবে কিনা সেটা নিয়ে ভয় পাচ্ছে সবাই। তোর উচিত সবার সাথে বসে এটা ক্লিয়ার করা। আমি সায়নার দোষ দেখছি না কোথাও, ও তোর সাথে যাবে বলেই তো পরীক্ষাটা দিয়েছে, তাই না? তাজদা চায়ের কাপের বিতৃষ্ণা নিয়ে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, সেটা সবাইকে দেখানোর জন্য যে ও আমার কথা মেনে চলছে। তথাকথিত ভালো বউ হওয়ার চেষ্টা, বইকি অন্য কিছু না। আম্মু আব্বুকে কি বলেছে ওকে জিজ্ঞেস করে নিস। ওদের বলেছে এক কথা, আমাকে বলেছে এক কথা। ওদের বলেনি ও আমার সাথে যাবেই, একবারও ওদের বলেনি ও আমার সাথে যেতে চায়। তোর বোন আসলে যেতেই চায় না, আমি তাই ওকে আর জোর করব না। তুই রাগ থেকে কথাটা বলছিস না, আমি অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি। আনিস হতাশ হয়ে তার দিকে তাকালো। তাজদার চায়ের বিল মেটানোর সময় দোকানদারকে বলল, চিনিতে পিঁপড়া ছিল, এই দোকানে আর কোনোদিন আসবো না। টাকা নেওয়ার সময় দোকানদারের মুখ হা হয়ে গেল। আনিস তার হাতে আরও 10 টাকা গুজে দিয়ে হাসি মুখে বলল, ওর কাপে সত্যিই পিঁপড়ে ছিল, আমি সামনে ছিলাম বলে কোনো সিনক্রিয়েট ছাড়া খেয়ে নিয়েছে, কিছু মনে করো না, এটা রাখো। তাজদার তার আগেই বেরিয়ে গেল। সে বুঝে গেছে তার উপর একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে সায়না মমতাজের। এটা ঠিক না হওয়ার আগে বাচ্চার কথা ভাবাটা ঠিক হয়নি। অবশ্য দেশে পা রাখার পর থেকে সে একটার পর একটা ভুল করে গিয়েছে। তার সবচেয়ে বড় ভুল ছিল দেশে পা রাখার পর নেওয়া সিদ্ধান্তটি। ছেলেবেলায় যেমন সে পাত্তা দিত না, সায়না মমতাজ একবার ঠিক সেই পুরনো ভঙ্গিতেই তার শোধ চুকিয়ে দিল। সে এটাও বুঝে ফেলেছে কেউ কিছু না চাইলে তাকে আগ বাড়িয়ে কিছু দিতে নেই, হাত বাড়ালে তখনই রাখতে হয় হাত রাখতে হয়, নইলে নিজেকে প্রস্তুত করতে হয় ছুটে এসে হাত ধরার মতো মুহূর্তের জন্য। সায়নার ঘ্রাণ শক্তি এতটা প্রখর হয়েছে যে তার সাবানের গন্ধটা পর্যন্ত সহ্য হচ্ছে না, বমির উপর আছে। সারাক্ষণ শুয়ে শুয়ে থাকছে। বিকেলে শাওন দরজা একটু ঠেলে ঘরে ওকে দিয়ে মজা করে বলল, তুমি দেখছি বমিতে ভাসিয়ে দিবে আমাদের। ওই বাড়ি ছেড়ে এখানে কেন এসেছিলে? জামাইকে একা জ্বালিয়ে শান্তি হচ্ছিল না? সায়না আম্মা বলে ডাক দিতেই শাওন এক দৌড়ে পালিয়ে গেল। দাদিমা এসে বলল, ম্যা ম্যা করিস না, নিজেই মা হতে যাচ্ছিস। ও ভুল কি বলেছে? সারাদিন তো আছিস ওয়াক ওয়াক করতে, বাপের মতো। মাথা ভর্তি চুল আসবে তোর সানার। বাচ্চার মাথায় চুল ভর্তি থাকলে মা এমন বমি করে? সায়না কথাটা শোনা মাত্রই বলল, আমি কি টাকলা? সেটা কখন বললাম? তোর জামাইয়ের মাথায় চুল বেশি তাই বললাম। মেয়ে হলে বাপের মতোই হবে। তোমাকে বলেছে কেউ? ওমা, বাচ্চা তার বাপের মতো হবে না? নাকি এখন অস্বীকার করবি বাচ্চাটা পেটে এমনি এমনি চলে আসছে? সায়না শক্তি জোগাড় করে চেঁচিয়ে উঠল, আম্মা, তোমার শাশুড়িকে যেতে বলো এখান থেকে। দাদিমা মুখ মোচড় দিয়ে বলল, ঢং, জামাই সহ্য হয় না, আবার তার ছানা পেটে নিয়ে ঘুরছে। ওরে ঢঙ্গি, এমন কত ঢং দেখলাম জীবনে। সায়না চিৎকার করে বলল, বুড়ি, আমি মাথা ফাটাবো তোমার। আম্মারে! শাহিদা বেগম হন্তদন্ত পায়ে ছুটে এলো। দাদিমা হাসতে হাসতে বেরিয়ে গেলেন। শাহিদা বেগম বললেন, ও বাড়িতে এলে আপনি ওকে শান্তি দেন না আম্মা, মেয়েটা আপনার জন্যই আর আসতে চাইবে না এখানে। মুরব্বি মানুষ হয়ে কী সব কথা বলেন ওর সাথে। আমি বলতে পারবো তাই বলি, তুমি আমাকে শিখাইও না। সাবরিনা শাহিদা বেগমকে ডাকলো তক্ষুনি। আম্মা কোথায় আপনি? বড় আম্মা এসেছে। আম্মা?
শাহিদা বেগম যেতে যেতে বললেন, হ্যাঁ বসতে বলো। মেহমান পেছনের দরজা দিয়ে এলো কেন? রওশনারা ভেতরে চলে এলো। দাদিমা বললেন, ফুতের বউ দেখতে চলে এলে নাকি রায়হানের মা? রওশনারা হালকা হাসলেন, বললেন, হ্যাঁ, সেজেগুজে সামনের দরজা দিয়ে আসতে অনেক কাহিনী করতে হয়। ঘুমাচ্ছে নাকি? ঘুমালে ঘুমাক, না জেগে আছে, এমনি শুয়ে আছে। দুপুরে ভালো করে খাইনি। এই মেয়েকে নিয়ে আমি করব কি জানি না। আসেন। রওশনারা বললেন, তাজ যেহেতু চলে যাবে, ওর দাদার বাৎসরিক ফাতেহাটা তাই এই মাসেই দিয়ে দিচ্ছি। মেজবানের দাওয়াত আগে থেকেই দিয়ে রাখলাম। ওই দিন শায়নাকে বাড়িতে থাকতে হবে, মেহমান আসবে তাই। বলতে বলতে দুজন শায়নার ঘরে ঢুকলো। শায়না শোয়া থেকে উঠে বসলো, ওড়না খুঁজে নিয়ে মাথায় কাপড় দিল। রওশনারা বলল, তুমি শুয়ে থাকো, উঠতে হবে না। যে কথাটা বলতে এসেছি, মেজবানের দিন বাড়িতে থাকতে হবে তোমাকে, তাই সকালে চলে যেও। শায়না মাথা দোলালো। রওশনারা দরজা টেনে দিলেন। শায়না ওড়না ছুঁড়ে মেরে আবারও শুয়ে পড়ল। ফোনটা হাতে নিতেই মেসেজে দেখল তাজদার সিদ্দিকীর নামের পাশে সবুজ বাতি জ্বলজ্বল করে জ্বলছে। ইনবক্সে ঢুকতেই শায়না দেখল তার নিকনেম চেঞ্জ করেছে, তার নিকনেম সেট করেছে সরি দিয়ে। শায়না ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর টুং করে নোটিফিকেশন এলো মেসেঞ্জারে। শায়না ক্লিক করতেই তাজদার সিদ্দিকীর ইনবক্সে নিয়ে গেল। সেখানে লেখা আছে, সরি ফর এভরিথিং বাট নট সরি ফর বেবি, কারণ ও আশায় তোমারই বেশি লাভ হয়েছে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আমি যতদিন দেশে থাকবো ততদিন তুমি আমার সামনে আসবে না, এলে কাঁচা চিবিয়ে খাবো। তাই পরদিন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে গিয়ে শায়না খুব ভয়ে ভয়ে ছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।